আমি সিরাজের বেগম হতে চাইনি। এক সাধারণ সিপাহীকে বিয়ে করে সুখে সংসার গড়তে চেয়েছিলাম, কিন্তু নিয়তির খেয়ালে হয়ে উঠলাম সিরাজের বেগম। মন খুশিতে ভরে উঠল। বুঝতে পারিনি যেই খেয়ালে আমি সিরাজ সঙ্গিনী হয়েছি সেই খেয়াল পরিবর্তন হতে বেশি দিন সময় লাগবে না। নমস্কার, আমরা শুনছি শ্রী পারাবতর লেখা আমি সিরাজের বেগম উপন্যাস। তাহলে আসুন শুনে নিই আজকের পর্বে কি আছে। সিরাজ মতিঝিলের প্রতিদ্বন্দ্ব হিসেবে হীরাঝিল তৈরি করল, আর শুধু আমাকেই সিরাজ হীরাঝিলে নিয়ে এলো। অন্যান্য বেগমেরা পড়ে থাকলো পুরনো মহলেই। ভেবে সংকুচিত হই। সিরাজকে বলেছিলাম ওদেরও নিয়ে আসতে, অন্তত ইরাজ খাঁর কন্যাকে, কিন্তু সে শোনেনি। মাস দুয়েক না যেতেই আরেক সমস্যা দেখা দিল সিরাজের মনে। হীরাঝিল তৈরি করতে জলের মতো টাকা খরচ হয়েছিল, কিন্তু তার তত্ত্বাবধানের জন্য যে মোটা অঙ্কের টাকা প্রয়োজন ছিল এই ধারণা তার ছিল না। অসংখ্য ঘরের অপূর্ব মহল তৈরি করে সিরাজ যে আত্মপ্রসাদ লাভ করেছিল সে এখন আরেক গোলক ধাঁধায় পড়ে ঘুরতে লাগল। কি করি লুৎফা? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। এই যে জলের মতো টাকা খরচ হয়ে যাচ্ছে, কি ব্যবস্থা করি? সে অনেকক্ষণ গালে হাত দিয়ে চুপ করে বসে থাকে। শেষে হঠাৎ লাফিয়ে উঠে বলে, ঠিক পেয়ে গিয়েছি। কি পেলে আবার? উপায়? কিসের উপায়? হীরাঝিলকে টিকিয়ে রাখার উপায়। তাই নাকি? শুনতে পাবো কি? হুম, এখন না, কালকে নিজের চোখে দেখো হীরাঝিলের গোলক ধাঁধা আমার টাকার উপায় করবে। সে আবার কি কথা? একটা গোলক ধাঁধা তৈরি হয়েছে বটে, কিন্তু তাতে অর্থের সমাধান কি করে হবে? এখন কিছুতেই ভাঙছি না। শোনো, কালই দাদুকে নিয়ে আসবো এখানে, আর সেই সঙ্গে জগৎ সে, ডুমিচাঁদ, রাজবল্লভ সবাই আসবেন। আমার হীরাঝিল দর্শনের আমন্ত্রণ জানাবো তাদের। হঠাৎ? কেউ তো এখনো দেখেনি, তাদের দেখাতে হবে তো। কিন্তু শুধু কি দেখানোর জন্যই তাদের ডেকে আনছো? তোমার চোখে কিসের অভিসন্ধি খেলে বেড়াচ্ছে? সিরাজ হেসে ওঠে। ঠিকই ধরেছ লুৎফা, কিন্তু এমন কিছু দুরভিসন্ধি নয়, সামান্য কৌশল মাত্র। কালই জানতে পারবে। পরদিন সবাই এলেন। সিরাজ ঘুরে ঘুরে তাদের সব দেখাতে লাগলো। ছাদের গুপ্ত প্রকোষ্ঠে বসে আমি সব দেখতে থাকি। তাদের হাবভাব আর হাত নাড়া দেখে বুঝলাম সবাই খুবই বিস্মিত হয়েছেন। নবাব আলীবর্দী খুঁড়িয়ে চলতে চলতে যেভাবে হাসছেন আর সিরাজের পিঠ চাপড়াচ্ছেন, তাতে অনুমান করলাম তিনি খুবই খুশি হয়েছেন। ঝিল দেখার পর বাগিচার মধ্যে অনেকক্ষণ তারা বেড়ালেন। তারপর সিরাজ তাদের মহল দেখার আমন্ত্রণ জানিয়ে সেখানে নিয়ে আসে। আমিও সঙ্গে সঙ্গে নিচে নেমে গিয়ে একটা থামের আড়ালে আত্মগোপন করে দাঁড়িয়ে থাকি। সিরাজ কি কৌশল প্রয়োগ করে দেখার জন্য উদ্গ্রীব হই। সবাইকেই সিরাজ গোলক ধাঁধার সামনে এনে হাজির করে। সবাই একসঙ্গে যেতে চাইলে সিরাজ বলে, আপনারা অনুগ্রহ করে এখন অপেক্ষা করুন, একে একে ভেতরে যাবেন। নবাব থেকে শুরু হোক। বেশ, তাই হোক। এই বলে নবাব হাসতে হাসতে প্রবেশ করলেন। সবাই বাইরে দাঁড়িয়ে থাকেন, সিরাজও। অনেকক্ষণ কেটে যায়, কিন্তু নবাব আর ফেরেন না। সবাই চঞ্চল হয়ে ওঠেন। রাজবল্লভ প্রশ্ন করেন, নবাব ফিরছেন না যে? সিরাজ বলে, বোধহয় ধাঁধায় পড়েছে। জগৎ সেন মুখ গম্ভীর করে বলেন, তাকে বাইরে নিয়ে আসা উচিত। এটা গোলক ধাঁধা জানলে আমি কিছুতেই তাকে প্রবেশ করতে দিতাম না। উনি নাতির কাছে এসেছেন আনন্দ করতে, সিরাজ বলে। তবু তো বুড়ো মানুষ, পায়ের ব্যথায় কষ্ট পাচ্ছেন, সেটাও তো ভাবা উচিত। দেখাই যাক না একা উনি বাইরে আসতে পারেন কি না।
যদি বাইরে না আসেন তাহলে এই ঘর আবার ভেঙে ফেলে নতুন করে তৈরি করা হবে। ইতিমধ্যেই নবাবের উচ্চকণ্ঠ ক্ষীণ হয়ে কানে ভেসে আসে। কই দাদু, আর তো পারি না, এইবারে বার করে দাও আমাকে, ঘুরতে ঘুরতে যে তেষ্টা পেয়ে গেল। আর একটু চেষ্টা করো, বাইরে থেকে সিরাজ চেঁচায়। অনেক চেষ্টা করেছি দাদু, এখানে বসে পড়েছি। চেষ্টা করার আগে নবাব আলীবর্দী কথা বলে না। তাহলে তুমি আমার কাছে বন্দি, এই কথা স্বীকার করো। জগৎ শ্রী, রুমিচাঁদ আর রাজবল্লভ সবাই চমকে ওঠেন। পরস্পর পরস্পরের মুখের দিকে দৃষ্টি বুলিয়ে নেন। রাজবল্লভের কোমরের খরসান ঝনঝন করে ওঠে। সিরাজ সেই শব্দ শুনে একবার বাঁকা চোখে সেই দিকে চেয়ে হেসে ফেলেন। ভেতর থেকে নবাবের কণ্ঠস্বর আবার শোনা যায়। তোমার কাছে আমি চিরদিনই বন্দি দাদু। হ্যাঁ হ্যাঁ, বন্দি। মুক্তিপণ দিলে মুক্তি পাবে। কি মুক্তিপণ চাও? হীরাঝিলের আশেপাশের গঞ্জ থেকে যে নজরানা আদায় হবে, সেই নজরানায় হীরাঝিলের খরচ চলবে। আচ্ছা বেশ, তাই হবে। এইবার ছেড়ে দাও। অত সহজে কি ছাড়া যায় দাদু? ভবিষ্যতের ব্যবস্থা তো করলে, কিন্তু এখন কি দেবে? এখন আবার কি চাও? বাহ, এত বড় যোদ্ধা হয়ে যুদ্ধের নিয়মকানুন ভুলে গেলে? তোমার মতলবটা কি তাড়াতাড়ি বলো, আমার পায়ে বড় যন্ত্রণা হচ্ছে। সিরাজের ওপর আমার ভীষণ রাগ হচ্ছিল। কিছুদিন আগেই নবাবের পায়ের যে ভয়াবহ অবস্থা দেখেছিলাম, এখন নিশ্চয় তার চেয়ে আরও অবনতি হয়েছে। এই অসুস্থ বৃদ্ধের সঙ্গে এমন নিষ্ঠুর খেলায় কেন যে সে মত্ত হলো? সিরাজ বলে, যুদ্ধশাস্ত্রে নগদ অর্থই একমাত্র মুক্তিপণ। আমার কাছে কিছুই নেই দাদু। নবাবের কণ্ঠস্বর আর্তনাদের মতো শোনায়। বাইরে যারা ছিলেন তারা রাগে কাঁপতে থাকেন। তবুও সিরাজ অবিচল। সে বলে, তোমার সঙ্গে যারা এসেছেন তাদের সঙ্গে কিছু নিশ্চয়ই অর্থ রয়েছে, তাদের তুমি বলো। আচ্ছা, তাই বলো তাদের। যার কাছে যা ছিল সবাই বার করে দিলেন সিরাজের সামনে। জগৎ শেঠ তার হাতের বহুমূল্য আংটিটি পর্যন্ত খুলে দেন। সিরাজের মুখে তৃপ্তির হাসি ফোটে। সে ছুটে গিয়ে দাদুকে বার করে নিয়ে আসে। নবাব সিরাজকে জড়িয়ে ধরে হাসতে থাকেন। এতক্ষণ যেন এক মজার খেলা হচ্ছিল। তিনি হেরে গিয়েছেন নাতির কাছে। নবাব বলেন, তুমি আজ জিতে গেলে, তাই যে গঞ্জে নজরানায় হীরাঝিলের খরচ চলবে তার নাম থাকবে মনসুরগঞ্জ। সিরাজ হাসে, খুব হাসে। তার কৌশল সাফল্যমণ্ডিত হয়েছে দেখে হাসে। কিন্তু আমার এই কৌশল ভালো বলে মনে হলো না। এতে উপস্থিত যারা আছেন তারা সবাই অসন্তুষ্ট হয়েছেন। এরা সবাই বাংলার এক একটি দিকপাল। নবাব হবার আগেই তাদের এইভাবে চটিয়ে দেওয়া সিরাজের পক্ষে উচিত হলো না। সিরাজ তাদেরও বলে গোলকধাঁধায় প্রবেশ করতে, কিন্তু তারা সম্মত হলেন না। তারা নবাবকে নিয়ে হীরাঝিল ছেড়ে চলে গেলেন। থামের আড়াল থেকে সিরাজের সামনে গিয়ে হাজির হই। সহসা আমাকে দেখে সে চমকে ওঠে। এ কি, কোথায় ছিলে তুমি? আঙুল দিয়ে থামটা দেখিয়ে দিই। ও, তুমি সবই দেখেছ? কেমন মজা দেখলে তো? দেখলাম, তোমার বুদ্ধি আছে বটে, কিন্তু কাজটা কি ঠিক হলো? কেন? দাদু তো খুশি হয়েছেন। দাদু তো খুশি হয়েছেন জানি, কিন্তু সঙ্গে যারা ছিলেন তারা তো দাদু নন। তোমার কৌশলকে দাদুর দৃষ্টিতে তারা দেখেন না। না দেখলে বয়ে গেল। না নবাবজাদা, বয়ে যাবে না। ওরাই তোমার আশা ভরসা। এখন থেকে ওদের তুমি হাতে রাখো। তুমি মাঝে মাঝে কী যে বলো আমি বুঝতে পারি না লুৎফা। ওরা বিরুদ্ধতা করলে ভয় পাবার কি আছে? তা আমি জানি না, কিন্তু নবাব যখন তাদের অত সম্মান করেন তখন নিশ্চয়ই কোনো কারণ আছে। নবাব তো আর মূর্খ নন, অপরিণামদর্শী তো ননই। আমার কথা শুনে সিরাজ একটু গম্ভীর হলো। আমার পিঠের ওপর আলগোছে একটি হাত রেখে বলে,
তোমার কথা একেবারে উড়িয়ে দেওয়া যায় না, তবে ওইসব ভাবনা পরে হবে। এখন এসো, একটু আনন্দ করা যাক। আজকে হীরা ঝিলের বরাত খুলেছে। এই বলে সে আমাকে টানতে টানতে বাইরে নিয়ে আসে। ঝিলের পাশে ফুল গাছের শোভা। ঝিলের জলে ছোট্ট একখানা রঙিন বজরা ঢেউয়ের তালে তালে দুলছে। সে আমাকে নিয়ে সেই বজরায় ওঠে। স্বপ্নের ঘোরে সময় কাটে। তীরে গিয়ে যখন উঠলাম তখন অনেক রাত। হীরা ঝিলের মহলে তখন হাজার বাতির শোভা। কত বিচিত্র রং সেই আলোর। হীরা ঝিলের স্রষ্টার মুখের দিকে অবাক হয়ে বিস্ময়ে চেয়ে থাকি। কিন্তু বেশি দিন নয়, নিদারুণভাবে ভেঙে যেতে শুরু হলো হীরা ঝিলের সুখ স্বপ্ন। ঘসেটি বেগমের ষড়যন্ত্রের কথা উল্লেখ করায় বেগম সাহেবা সিরাজকে আমার কাছ থেকে একবার ছিনিয়ে নিতে চেয়েছিলেন। তিনি ব্যর্থও হয়েছিলেন। কিন্তু হীরা ঝিলের তুষার ধবল মহল, তার শ্যামল বাগিচা আর স্বচ্ছ জল এক কুহকিনীর মায়া বিস্তার করে সিরাজকে বিপথে চালিত করল। হীরাঝিল শুধু নির্জীব পাষাণ নয়, তার মধ্যে আমি শুনতে লাগলাম ডাইনির অট্টহাসি। আমার সিরাজ দূরে সরে যেতে থাকে। দূরে, অনেক দূরে। আমি নাগাল পাই না। এখানে আমি ছাড়া আর অন্য কেউ নেই। অথচ সিরাজ কতদিন আমার কাছে আসেনি। আমাকে সে ভুলেই গিয়েছে। পাষাণের ওপর লুটিয়ে পড়ে কাঁদি, মাথা কুটি, কিন্তু কোনো ফলই হয় না। নবাব আলীবর্দীর প্রভাব থেকে বাইরে চলে এসে এখন বেপরোয়া। সারাদিন সে শুধুই শরাব খায়, বন্ধুদের নিয়ে ফুর্তি করে, নর্তকী নিয়ে এসে নাচ দেখে, আবার সেই নর্তকীর সঙ্গে রাতও কাটায়। আর আমার প্রতিদিনের প্রতীক্ষা শুধুই ব্যর্থ হয়। সব কিছু ছেড়ে চলে যেতে ইচ্ছে হয়। বেগমগিরি আর ভালো লাগে না। আমি জারিয়া ছিলাম, আবার জারিয়া হব। আমি ঘসেটি বেগমের পদাঘাত সহ্য করব। আমি হামিদার অবহেলায় কিচ্ছু মনে করব না। আল্লাহ, আমাকে আবার জারিয়া করে দাও। আমি আর পারি না। আশা নিরাশার দ্বন্দ্ব আর আমার নেই। এখন শুধু নিরাশারই অন্ধকার। তবু একদিন সিরাজ এলো আমার কাছে। চোখ লাল, মুখে অনাচারের ছাপ, অঙ্গ শিথিল। আমি তার মুখের দিকে চাইতে না পেরে মাথা নিচু করি। সে বোধহয় আমাকে আজ তাড়িয়ে দেবে হীরাঝিল থেকে। আমি এখানে থাকায় তার অসুবিধে হচ্ছে। সে চায় নিশ্চিন্ত হতে। আমি বাধা সৃষ্টি না করলেও ওর অবশিষ্ট বিবেকটুকুর জন্য মনের মধ্যে সম্ভবত খচখচ করছে আমার চোখের সামনে অনাচারের স্রোতে এইভাবে গা ভাসিয়ে দিতে। হীরাঝিল থেকে বিদায় নেব। হীরাঝিল নামটা আমি দিয়েছিলাম না? সিরাজকে কি বলবো সেটা পাল্টে দিতে? তাহলে বিবেকের আর কোনো দংশনই থাকবে না তার। ও নাম মুছে যাক মুর্শিদাবাদের বুক থেকে, বাংলার ইতিহাস থেকে। আর সেই সঙ্গে বেগম লুৎফার নামও মুছে যাক। নবাবের ওখানে যেতে হবে লুৎফা। সিরাজের গম্ভীর স্বর। গলাটা কেমন যেন ভারাক্রান্ত। শত হলেও সংকোচ বলে তো একটা জিনিস আছে। এতদিন কত কথাই শুনিয়েছে, কত মধুর কথা। নবাব মহলে যাবার জন্য অনেক দিন থেকেই প্রস্তুত ছিলাম, কিন্তু সিরাজের মুখ থেকে স্পষ্ট শোনার পর আমার চোখের জল কিছুতেই বাধা মারল না। শত চেষ্টাতেও বন্ধ করতে পারলাম না সেই অবাধ্য জলরাশি। সে আমাকে আর চায় না। তার সামনে দাঁড়িয়ে কাঁদাটা বিড়ম্বনা। সিরাজ হয়তো ভাবছে তার মন গলানোর জন্য আমি চিরাচরিত পথ ধরেছি, কিন্তু আমি তো জানি তা নয়, কিছুতেই নয়। আমি চলে যেতেই চাই। বুক আমার ফাঁকা হয়ে গিয়েছে। এখন আমার কাছে হীরাঝিলও যা, নবাব মহলও তাই। আমি তো তার মতো নিত্য নতুন লোক নিয়ে বুক ভরাতে পারবো না। আমার বুকে যে শুধু একজনই রয়েছে, যার কাছে আজ আমার আর বিন্দুমাত্র মূল্য নেই। আগে কেন আমি মরে যাইনি? সিরাজ আবার বলে,
নবাব মহলে যেতে হবে লুৎফা। আমি তা জানি। জানো? কোথায় শুনলে? এত দুঃখের মধ্যেও হাসি পেল। এ জানতে কি মুখে স্পষ্ট কথা শুনতে হয়? অনেক কিছুই তো বলতে পারতাম, কিন্তু বলেই বা লাভ কি? তাই চুপ করে থাকি। এক্ষুনি যেতে হবে লুৎফা। এক্ষুনি? এত তাড়াতাড়ি? তাহলে সমস্ত জিনিস এখানেই থাক নবাবজাদা। সামান্য দু একটা পোশাক নিয়ে যাচ্ছি। কিছুই নিতে হবে না। সে অধৈর্য হয়ে ওঠে। চলুন তাহলে, আমি তৈরি। তার সঙ্গে ঘর থেকে বাইরে আসি। আবার তাহলে জারিয়াই হতে চলেছি? মন্দ কি? তুমি কার কাছে শুনলে লুৎফা? খবরটা তো আমি প্রথম পাই। আমি আমি তো কোনো খবর পাইনি নবাবজাদা। একটু আগে যে বললে শুনেছ। কোনো খবরের কথা তো আমি বলিনি। দাদুর অবস্থা খারাপ তুমি শোনোনি? আমি চমকে উঠি, বলি, শুনিনি তো। ও, বুঝেছি। কি বুঝলো সেই জানে। ক্লান্ত পা ফেলে সে এগিয়ে চলে। নবাবের ঘরের আবহাওয়া থমথমে। বেগম সাহেবা একপাশে বসে রয়েছেন। 3 জন হাকিম নবাবের শিয়রে। 8-10 জন জারিয়া ব্যস্তভাবে ঘোরাফেরা করছে। হামিদাকে দেখলাম তাদের মধ্যে। সে দূর থেকে আমাকে দেখে একটু হেসে নত হলো। আমিও হাসলাম। ভাবলাম, এরা কত সুখী। সিরাজ ঘরে ঢুকে ছুটে গিয়ে নবাবের শয্যার সামনে নতজানু হয়ে বসে পড়ে। নবাব তার পিঠে হাত রেখে অল্প একটু হাসেন। সিরাজ বলে, এখন ভালো আছো দাদু? হ্যাঁ। তিনি হাকিমদের দেখিয়ে বলেন, এরা বলছেন আমি এত তাড়াতাড়ি মরব না, আরও কিছুদিন ভুগব। তোমার নবাবি পেতে একটু দেরি হবে। এমন কথা বলো না দাদু, আমি নবাবি চাই না। যা কি ইচ্ছে দিয়ে দাও, শুধু তুমি ভালো হয়ে ওঠো। নবাব আলীবর্দীর চোখে জল দেখলাম। তিনি বললেন, ঠাট্টাও বুঝতে শেখনি পাগল। তোমার জীবন নিয়ে ঠাট্টা আমার ভালো লাগে না দাদু, অন্য কথা বলো। বেশ, কি কথা বলবো? তোমার যা ইচ্ছে। কাল ফোর্থ সাহেব এসে পরীক্ষা করে যখন বলল যে আমি আর বাঁচব না, তখন সত্যি ভয় হয়েছিল। মরতে যে এত ভয় হয় জানতাম না। ফোর্থ সাহেব হঠাৎ এলো কেন? কেন, সে তো রোজই আসে, অনেকক্ষণ বসে থাকে, খুব ভালো হাকিম যে। তা সেজন্যই বলল বুঝি তুমি মরে যাবে? সিরাজের স্বরে বিদ্রূপ। সে নবাবের শিয়রে উপবিষ্ট হাকিমদের বলে, আপনাদের কি মত? একজন বলে, আমরা তো বলেছি আরও কিছুদিন নিশ্চিন্ত থাকতে পারেন। তবে ফোর্থ সাহেব একথা কেন বলেন? তার সঙ্গে কি নবাবের রোগ সম্বন্ধে আপনাদের কোনো আলোচনা হয়েছে? না, আর সে কখন ওই কথা বলেছে তা আমরা জানি না। বুঝলে দাদু? সিরাজ ঘুরে নবাবের দিকে চেয়ে বলে, কি, ফোর্থ সাহেবের কোনো উদ্দেশ্য রয়েছে? নবাবিটা তুমি ঠিকই চালাতে পারবে সিরাজ। এতদিন সন্দেহ ছিল নাকি? সন্দেহ এখনও সামান্য রয়েছে, তবে তোমার বুদ্ধি আর চতুরতার প্রমাণ এমন ছোটোখাটো ঘটনায় প্রায়ই প্রকাশ পায়। ফোর্থ সাহেবকে আর আসতে দিও না দাদু। এখানে এসে হাকিমি করার আছিলায় নানান কথাবার্তা শোনার সুযোগ পেয়ে যায়। তুমি শয্যাশায়ী হলেও বাংলার নবাব, দেশের যাবতীয় আলোচনা এখানেই হয়। সাব্বাস। আলীবর্দী একটু জোর গলাতেই বলে ওঠেন, এখনই এতটা প্রশংসা করো না, আর একটা কথা বলে নিতে দাও। তাতে তুমি যে সম্মতি দেবে না তা আমি জানি, তবু বলা উচিত তাই বলছি। বলো। ইংরেজরা যে সোজা লোক নয় সে কথা তুমি বারবার বলেছ। তারা যে একদিন বাংলার বিপদ ডেকে আনবে
এ কথা তোমার মুখেই শোনা, আর আমারও তাই বিশ্বাস। ওদের বসতে দিলে ওরা শুতে চায়, তাই তুমি বেঁচে থাকতেই ওদের খতম করতে চাই। হুকুম দাও আর পরামর্শ দাও। তোমার মত খুবই সুচিন্তিত সিরাজ, কিন্তু আমি সম্মতি জানাতে পারছি না, আর পারছি না বলে আমার দুঃখ তোমার চেয়েও বেশি। কিন্তু কি করব বলো? বর্গীদের মাথা ভেঙে দিলেও ওদের অত্যাচারের আগুন এখনও সম্পূর্ণ নিভে যায়নি। এর মধ্যে আবার সমুদ্রের জাহাজ থেকে অগ্নিবৃষ্টি হলে আর এক অশান্তি। তার চেয়ে বলি কি, দেশটা একটু সামলে উঠুক, কিছুদিন শান্তি ভোগ করুক সবাই, তাহলে শত্রুর ওপর নতুন শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারা যাবে। ততদিন আমি বাঁচব না, কিন্তু তুমি তো থাকবে। সিরাজ চুপ করে বসে থাকে। সে যেন নবাবের কথায় প্রতিবাদ করতে চায়, কিন্তু নবাবের যুক্তি একেবারে উড়িয়ে দিতে পারে না। শেষে দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়িয়ে বলে, বেশ, তাই হবে। চললে কোথায়? সিরাজ থতমত খেয়ে আবার বসে পড়ে। বোকার মতো বলে, না, এই একটু বাইরে যাচ্ছিলাম। নবাব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে তন্ন তন্ন করে দেখেন, তারপর গভীর স্বরে বলেন, আমি জানি তুমি কেন উঠেছিলে। জানো? সিরাজ অবাক হয়। হ্যাঁ। শোনো দাদু, বুদ্ধি আর সাহস অনেক নবাবেরই থাকে। আমার আগের নবাব সরফরাজের সাহসের অভাব ছিল না, কিন্তু তার সময় দেশে কেন অশান্তি দেখা দিল? কেন প্রজারা তাকে চাইল না? কেন? বলছি। এই বলে নবাব সকলকে ঘরের বাইরে যেতে ইঙ্গিত করলেন। সেইখানে শুধু বসে থাকলাম আমি, বেগম সাহেবা আর সিরাজ। নবাব বললেন, সরফরাজ বিলাসিতায় বড্ড বেশি গা ভাসিয়ে দিয়েছিলেন। বেগমদের তুষ্ট করতেই তার সময় চলে যেত, দেশের দিকে তাকাবার অবসর থাকতো না। আমাকে কি তুমি সেই রকম ভাবো নাকি? অভিমান করে সিরাজ। আমার ভাবাতে কি আসে যায় দাদু? তবে এই সবের মূলে একটা জিনিসই রয়েছে, আর সেটা হলো শরাব। একবার যদি শরাব ধরা যায়, যদি তোমার ভেতরের আসল মানুষটিকে শরাব একবার কিনে নিতে পারে, তাহলে কোনো কিছুতেই আর ভেতরের সেই মানুষটিকে উদ্ধার করতে পারবে না। তখন নানা দোষ এসে দেখা দেয়। সরফরাজের মধ্যেও সেই দোষগুলো প্রকট হয়ে উঠেছিল। এই বলে আলীবর্দী হাঁপাতে থাকেন। তিনি দম নেন। ঘরে কোনো শব্দ নেই। সিরাজের মুখ ছায়ের মতো সাদা। সে কপালে হাত রেখে চুপ করে বসে থাকে। নবাব আবার বলেন, আমার একটা অনুরোধ আছে তোমার কাছে। বলো। হীরাঝিলে তুমি কি করো সে খবর আমি পাই। তোমাকে আজ একটা ভীষণ প্রতিজ্ঞা করতে হবে দাদু। আমি প্রস্তুত দাদু। সিরাজের কথায় দৃঢ়তা। নবাব তার মাথার কাছ থেকে কোরআনখানা সিরাজের হাতে দিয়ে বলেন, এইবারে বলো, আর কোনোদিন শরাব স্পর্শ করবে না। পবিত্র কোরআন ছুঁয়ে বলছি, আর কোনোদিন শরাব স্পর্শ করব না। একটু হেসে আবার বলে, কিন্তু দাদু, কোরআনের প্রয়োজন ছিল না। তোমাকে কথা দেওয়া কি কোরআন ছুঁয়ে প্রতিজ্ঞার চেয়ে কম? নবাবের চোখে আনন্দাশ্রু দেখা যায়। তিনি কোনো কথাই বলতে পারেন না, শুধু দুই হাতে সিরাজকে জড়িয়ে ধরে বুকের কাছে টেনে নিয়ে আনেন। ছোট ছেলের মতো সিরাজও তার বুকের ওপর মাথা রেখে স্থির হয়ে থাকে। আমার মাথাটাও কেমন যেন ঘুরে ওঠে, গা বমি বমি করে, ঘামে আমার কপাল ভিজে যায়। বেগম সাহেবা কাছেই বসেছিলেন। শক্ত করে তার হাতটা চেপে ধরি। এ কি লুৎফা, অমন করছো কেন? তার স্বরে বিরক্তি। আমার শরীরটা কেমন করছে। সে কি, আমাকে ছাড়ো দেখি, কাউকে ডেকে আনি, তোমাকে বেগম মহলে নিয়ে গিয়ে শুইয়ে দেবে। হামিদাকে ডাকুন। কোনো রকমের বলি। আগে হামিদা আমাকে হিংসে করলেও এখন সে ভালো। তার ভেতরে স্নেহ আছে।
হামিদার সঙ্গে বেগম মহলে গিয়ে বমি করে ফেলি। আমি আর বাঁচব না হামিদা। অমন কথা মুখে আনতে নেই। অসুখ হয়েছে, সেরে যাবে। না না, আমার যেন কেমন লাগছে। বুঝলাম সিরাজের অবহেলার অভিমানে অনেক দিন অর্ধাহারে থাকার ফল। শরীর ভেঙে পড়েছে। আপনি স্থির হয়ে শুয়ে থাকুন, আমি একজন হাকিম ডেকে আনি। তাঁরা তো রয়েইছেন। বলে হামিদা ঘর ছেড়ে চলে যায়। একদিন মৃত্যু কামনা করতাম, অথচ আজ সামান্য অসুখে মৃত্যু ভয়ে ভীত হয়ে উঠলাম কেন? এতদিন কি তবে নিজেকে চিনতে পারিনি? কিংবা মৃত্যু হবে না জেনেই নিশ্চিন্ত মনে কামনা করতাম? আজ হয়তো সিরাজের প্রতিজ্ঞা শুনে নতুন করে বাঁচবার স্বাদ হয়েছে। সিরাজ আর শরাব খাবে না। শরাব না খেলে বন্ধুরাও আর এসে জুটবে না। আর বন্ধুরা না এলে সে আবার আমার কাছে আসবে, আমার সাথে কথা বলবে, আমাকে আদর করবে। আমি মরতে চাই না। না না, আমি মরতে চাই না। হাকিম আসেন, বেগম সাহেবাও আসেন সেই সঙ্গে। আমি উঠতে চেষ্টা করি। বেগম সাহেবার সামনে শুয়ে থাকতে সংকোচ বোধ হলো। উঠো না, তুমি এখন অসুস্থ, বেগম সাহেবা বলেন। হাকিম অনেকক্ষণ ধরে পরীক্ষা করেন। পরীক্ষা শেষ হলে উঠে দাঁড়িয়ে মুচকি হাসেন। হাসলেন কেন হাকিম সাহেব? বেগম সাহেবা প্রশ্ন করেন। ব্যাপারটা একটু হাসির বই কি। বেগম সাহেবার সামনে হাকিমের উক্তি একটু বিসদৃশ্য। রোগ নির্ণয় করতে পারেনি বলে সে হয়তো উড়িয়ে দিতে চায়। নবাবের ব্যাপারেও এমন করছে না তো? আসলে ফোর্থ সাহেবের কথাই হয়তো ঠিক। হাসির ব্যাপার? বেগম সাহেবা চমকে ওঠেন। তিনি সন্দেহ দৃষ্টিতে আমার দিকে চেয়ে থাকেন। আমার অসুখটা নিশ্চয়ই ভাঁওতা বলে মনে হয়েছে তার কাছে। আমার কোনো গূঢ় উদ্দেশ্য রয়েছে ভেবে তিনি হয়তো চিন্তিত হয়েছেন। কি হয়েছে খুলে বলুন, আমি চেঁচিয়ে উঠি। আপনি কিছু খেতে পারছেন না, না? হাকিমের উক্তিতে ভয়ে কেঁপে উঠি। ঠিকই ধরেছে সে। কিন্তু আমার মতো যার মনের অবস্থা, খাওয়ার প্রতি তার কি কোনো রুচি থাকে? মরিয়া হয়ে বলে উঠি, হ্যাঁ। খুবই স্বাভাবিক, এ সময়ে অমনটা হয়। কোন সময়? এইবারে বেগম সাহেবা অধৈর্য হয়ে ওঠেন। মা হবার আগে। ভয়ে আর আনন্দে আমি কেঁদে ফেলি। মুহূর্তের মধ্যে সমস্ত পৃথিবীর রং যেন পাল্টে যায়। সিরাজের সন্তান আমার গর্ভে। কবে এসেছিল আমার গর্ভে? ঝিলের মধ্যে সেই বজরাতে কি? ঠিক বুঝে উঠতে পারি না। ঠিক সিরাজের মতোই মুখ আর তার মতো চোখ, হাত পা তিলে তিলে বড় হচ্ছে। আমার দেহ থেকে খাদ্য সংগ্রহ করে সিরাজের সন্তান বড় হচ্ছে, যে সিরাজ আমাকে আর চায় না। চোখের জলে বিছানা ভিজে যায়। বেগম সাহেবা বলেন, কাঁদছ কেন? এ তো আনন্দের কথা। আমার ভীষণ ভয় হচ্ছে। ভয়ের কিছু নেই, চুপ করে শুয়ে থাকো। হামিদা ছাড়া সবাই চলে যায়। হামিদা আমার মাথায় হাত বুলিয়ে দেয়। হামিদা, এ কি ভালো হলো? সে কি, এর চেয়ে ভালো আর কি হতে পারে? বাংলার আরেক নবাব আপনার গর্ভে। আজ আপনার চেয়ে সুখী কেউ আছে? না হামিদা, আমার বড় ভয় হচ্ছে। অমন হয়, একটু শরীর খারাপ তো, একটু সুস্থ হলে দেখবেন মনটা কেমন আনন্দে ভরে উঠবে। হামিদার চোখে মুখে একটা মাতৃত্বের ভাব ফুটে ওঠে। দেখে বড় ভালো লাগলো আমার। তোমাকে আমার কাছে নিয়ে যাব হামিদা। বেশ তো, ভালোই হবে। সিরাজ শরাব ছেড়ে দিয়েছে, এই বিষয়ে আমি নিশ্চিন্ত। অবশ্য নিশ্চিন্ত হওয়ার জন্য কোনো খোঁজ নিইনি। লুকিয়ে কিছু করতে আমার মন চায় না, বিশেষ করে সিরাজের ব্যাপারে। তার সঙ্গে আমার সম্পর্ক লুকোচুরির নয়।
ওর মন বড় দুর্বল। শরাব ছাড়ার পরে পানপাত্রগুলোকে দেখে হয়তো দুর্বলতা উকি দিয়েছিল, তাই অতিরিক্ত শক্তি প্রয়োগে নিজের হাতেই সেইগুলোকে একটার পর একটা ভেঙে চুরমার করে দিয়েছে। শুনলাম শরাববাহী বন্ধুদেরকেও হীরাঝিলে আসতে মানা করে দিয়েছে। শরাববাহীদের কাজ গিয়েছে। তবু সে আর আগেকার সিরাজ নেই। আমার কাছে আসে না, ভুলে কখনো এলেও তেমন করে আর কথা বলে না। আমি আর তার প্রাণের আধখানা নই। তার প্রাণ এখন আমি ছাড়াই পরিপূর্ণ। আমি সেইখান থেকে নির্বাসিত। একদিন তার সামনে গিয়ে দাঁড়াই। কি লুৎফা? কোনো কথা খুঁজে পাই না, কেমন যেন আড়ষ্ট হয়ে যায়। তাড়াতাড়ি বলি, কিছু না নবাবজাদা। তোমার শরীর ভালো তো? হ্যাঁ নবাবজাদা। ব্যাস, কথা ফুরিয়ে যায় আমার আর সিরাজের। তবুও দাঁড়িয়ে থাকি। কিছু বলবে? বলবো বলেই তো এসেছি, কিন্তু বলতে গিয়ে যে ঠোঁট ফুলে ওঠে, চোখ জ্বালা করে। শেষে বলে ফেলি, জেবুনিশা বেগমকে হীরাঝিলে নিয়ে আসুন। সিরাজকে তুমি বলতে বাধো বাধো লাগে আজকাল। কেন? কথাটা সে একটু বেশি জোর দিয়ে বলে। আমার এই অবস্থা তো। আমার জন্য আমার চেয়েও তোমার ভাবনাটা বেশি দেখছি। তার কথায় এতটুকু মিষ্টতা নেই, এতটুকু দয়া নেই। তার জন্য আমার ভাবনা না হলে কার হবে? কারোর সেই ভাবনা হতো না বলেই তো একদিন আমাকে জারিয়ার আসন থেকে তুলে বুকে টেনে নিয়ে বেগমের আসনে বসিয়েছিল। আজ সেই কথা কে বলবে ওকে? সিরাজ আবার বলে, কি বলতে চাও তুমি? কিছু না নবাবজাদা, কিছু না। দয়া করে আমাকে রেখেছেন, দুটো খেতে পাচ্ছি, তাই ভেবেছিলাম আপনার অসুবিধের দিকটা আমার দেখা উচিত। এটা কি অভিমান? না না, অভিমান নয়, আমি সত্যি ভেবেই বলছি। ছুটে পালাতে চাই। সিরাজ আমার হাতটা ধরে ফেলে বলে, শোনো লুৎফা, শরাব ছেড়েছি, কোনোদিন আর ছোবো না। কিন্তু শুধু ছাড়লেই তো হলো না, এতদিনের অভ্যেস ছাড়তে কষ্ট হয়, তাই শরাবের বদলে আর কিছুর প্রয়োজন। তুমি ঠিকই ধরেছ, কিন্তু জেবুর নেশা নয়। সে শরাবের নেশা ছাড়াতে পারবে না। সে সুন্দরী, কিন্তু তার স্বভাব আর কথাবার্তা আমাকে মাতিয়ে তুলে না, বরং বিরক্তির সৃষ্টি করে। আর তোমার কথা তো তুমি নিজেই জানো, তাই একটা কাউকে চাই তো। এত তো বেগম রয়েছে আপনার, আর কাউকে নিয়ে আসুন। কেউ না, কেউ পারবে না। তারা সব পুতুল, সেজেগুজে ঘরের মধ্যে বসে থাকতে পারে, তাদের মধ্যে প্রাণ নেই। তবে তবে কি করব সেজন্য তোমাকে ভাবতে হবে না, আমি তার ব্যবস্থা করছি। তার কথায় আমার অন্তরাত্মা কেঁপে ওঠে। আবার কোন আগুনের খেলায় মারতে চাইছে সে, কে জানে। তার মতলব জানার জন্য মনটা ছটফট করে, কিন্তু প্রশ্ন করতে সাহস হয় না। আগের লুৎফা আর আমি নই। আমার শারীরিক গঠন আর সৌন্দর্য কিছুদিনের জন্য বিলুপ্ত হতে বসেছে। এখন আমি ভ্রূণবাহী জীব মাত্র। আমার কটাক্ষে আগে যদিও বা কিছু চঞ্চলতা ছিল, এখন তা অদৃশ্য হয়েছে। এখন সেই কটাক্ষ ভারী, গভীর আর মমতাময়। তোমার বোধহয় মন খারাপ হলো? সিরাজের মুখে হাসি। ঠাট্টা করছে নাকি? না নবাবজাদা, আপনি যা বলেছেন তাই ঠিক। আপনার সুখের জন্য যদি আমি কোনো রকম সাহায্য করতে পারি, তাহলে নিজেকে ভাগ্যবতী বলে মনে করব। তুমি কিছুটা সাহায্য করতেই পারো। আদেশ করুন। আমার বন্ধু মোহনলালকে নিশ্চয়ই চেনো। এখানে তাকে আসতে দেখেছি।
তার এক বোন রয়েছে দিল্লিতে, অপূর্ব সুন্দরী, স্বর্গের অপ্সরী বললেও চলে। সেখানে সে নর্তকী। সে নাচ গান আর ভালোবাসায় আমাকে মাতিয়ে তুলবে। শরাবের নেশার কথা আমার আর মনে থাকবে না। প্রতিদিন নতুন উৎসাহ নিয়ে আমি কাজ করতে পারবো। তুমি আমাকে এই ব্যাপারে সাহায্য করো। আমার মাথা ঘুরছিল। নর্তকী হবে বাংলার বেগম? সিরাজের কি মাথা খারাপ হলো? পড়েই যেতাম, কিন্তু আত্মহত্যা করার এক অবিচল প্রতিজ্ঞা আমাকে পড়তে দিল না। সিরাজের কথার জবাবে দৃঢ়ভাবে বললাম, কি সাহায্য আমার কাছে চান আপনি নবাবজাদা? সাহায্য এমন কিছু নয়, শুধু তুমি কেঁদে ভাসিও না, আর দাদিরা যেন শুনতে না পায়। তোমাকেই আমি সবচেয়ে বেশি ভয় করি, কারণ তোমার সবচাইতে বেশি হিংসে হবে। হীরাঝিলের মহলের কোনো নির্জন জায়গায় গলায় দড়ি দিতে সুবিধে হবে, অথবা ছাদের কোনো জায়গা থেকে নিচে লাফিয়ে পড়লে সহসা কারোর চোখে পড়ব না। এই কথা ভাবতে ভাবতে আমার ভীষণ হাসি পেয়ে যায়। শত চেষ্টাতেও চাপতে না পেরে হেসে উঠলাম। আর হাসিটা নিশ্চয়ই জোরে হয়েছিল, কারণ সিরাজ দুপা পিছিয়ে যায়। আমি বলি, আমার হিংসে হচ্ছে না নবাবজাদা, আনন্দ হচ্ছে। আপনি সুখী হবেন এ কি কম কথা? আপনার সুখ নবাব আলীবর্দী থেকে শুরু করে বাংলার সবাই চায়। আমি কেন হিংসে করব? অমন সুন্দরী নর্তকী আসছেন বেগম হয়ে, তাকে দেখবার সুযোগ মেলা কতখানি ভাগ্যের কথা। আপনি আমাকে ভুল বুঝেছেন নবাবজাদা। একটা কুকুর পুষলেও তার ধরন ধারণ চেনা যায়। আমাকে এতদিন দেখেও চিনলেন না? না না, তা নয়। আচ্ছা চলি। শরাব না খেলেও শরাব খাওয়ার মতো টলতে টলতে সে চলে যায়। মোহনলালের বোনের রূপের কথা শুনেই তার নেশা ধরেছে। চোখে দেখলে হয়তো ঢলে পড়বে। ঘটা করে একদিন নিয়ে আসা হলো মোহনলালের বোনকে। হীরাঝিলের মাথায় উঠে লুকিয়ে সব দেখলাম। দূর থেকে মনে হচ্ছিল একটা 8-10 বছরের বালিকা, তেমনই রোগা আর ছোট, তবে গায়ের রং যেন ফেটে পড়ছিল। সকালে রোদ্দুর পড়ে অপূর্ব দেখাচ্ছিল মেয়েটিকে। তার নেশা ধরাবার মতোই রূপ বটে। সিরাজের কল্পনা নিশ্চয়ই আহত হয়নি মেয়েটিকে দেখে। ঝিলের ধারে তার হাসি হাসি মুখের দিকে চেয়ে স্পষ্টই বুঝতে পারলাম সেই কথা। কাল সন্ধ্যার সময় মেয়েটির আগমন বার্তা যখন আগে পৌঁছে দিয়ে গেল একজন ঘোড়সওয়ার, তখন থেকেই সিরাজ ছটফট করছিল। তার মনে হয়তো হয়েছিল, ঘোড়ার পিঠে কেন এলো না সুন্দরী? তাহলে তো একদিন আগেই এসে পৌঁছতে পারত। ভোরবেলা থেকেই উঠে সিরাজ বাগিচার মধ্যে বসে রয়েছে। রাতে ভালোভাবে ঘুমোতেও পারেনি। আহা বেচারা, এখন থেকে শুধু দিনেই ঘুমোতে হবে তাকে, রাতে আর সময় পাবে না। ঝিলে ধারে মেয়েটি সিরাজকে কুর্নিশ করে দাঁড়াতেই সে তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে, ঠিক প্রথম দিন আমাকে যেইভাবে জড়িয়ে ধরেছিল। সিরাজের সুগঠিত 2 বাহুর মধ্যে মোহনলালের বোন অদৃশ্য হয়ে যায়। এত ছোট কেন সে? ছোট বলেই বোধহয় এত সুন্দর। এখনই কি আত্মহত্যা করব? ছাদ থেকে লাফিয়ে পড়ব? না থাক, 2 দিন যাক, একটু নয়ন ভরে দেখে নিই সিরাজ কীরকম মেতে ওঠে। আমাকে নিয়েও তো সে মেতেছিল কিছুদিন, কিন্তু আমি তো তার নেশা ধরাতে পারলাম না। আমি নাচতে জানি না, গাইতেও জানি না, ভালোভাবে কথাও বলতে জানি না। আমি যেটা জানি সেটা অপরাধ। আমি শুধু ভালোবাসতে জানি। ভালোবাসলে যে ভালোবাসার পাত্রকে উচ্ছৃঙ্খল হতে দেওয়া যায় না। আমার কাছে সিরাজ প্রতি পদে বাধা পেত, যদিও জোর করে বাধা দিইনি কখনো, কিন্তু আভাসে ইঙ্গিতে কথায় বার্তায় তাকে সংযত রাখতাম। সে হাঁপিয়ে উঠেছিল, তাই মনে মনে সে মুক্তি চেয়েছিল। মুক্তির আশাতেই তার হীরাঝিল তৈরির পরিকল্পনা। তখন অতটা বুঝিনি, বোকার মতো তাই আমিই নামকরণ করে দিয়েছিলাম।
সিরাজ হয়তো মনে মনে কত হেসেছিল। ছাদ থেকে ধীরে ধীরে নেমে আসি। আজকাল ওঠানামা করতে বড্ড কষ্ট হয়, শরীরটা বড় ভারী। নিজের ঘরে গিয়ে শয্যায় শুয়ে পড়ি। একজন বাদী হন্তদন্ত হয়ে ছুটে এসে সামনে দাঁড়ায়। তাকে চলে যেতে ইঙ্গিত করি। কথা বলতে ইচ্ছে হয় না। এইভাবে চুপচাপ শুয়ে থাকতে থাকতে যদি মৃত্যু আসে কত আরামের হয়। ঘুমোতে গিয়ে সেই ঘুম আর ভাঙে না, এমন তো কত হয়। আমার বেলাতেও কি তা হতে পারে না? হলে হীরাঝিলকে আর দেখতে হতো না, গঙ্গার জলের স্রোত আর দেখতাম না, দূরে ওই পারে মুর্শিদাবাদের রাস্তার ধুলো আর কখনো দেখতে হতো না। বিষ, সব বিষ, জলে স্থলে বাতাসে সর্বত্র ছড়িয়ে রয়েছে এই বিষ। আমার গর্ভেও বিষ। ভারী পায়ের শব্দে চেয়ে দেখি সিরাজ আমার দরজায় দাঁড়িয়ে। বিস্মিত হই। এমন দিনে সে আমার ঘরে? মোহনলালের বোনকে ছেড়ে আকারবিহীন এক স্ত্রীলোকের ঘরে বাংলার নবাবের আদুরে নাতি। উঠে বসতে কষ্ট হয়, তবু যতটা তাড়াতাড়ি সম্ভব উঠে বসি, মুখে হাসি আনি। হাসতে হবে যে, আমার যে আনন্দ সিরাজের মুখ দেখে। সে মুখ পার্থিব, চরম পাওয়ার আনন্দে ভরপুর। সে বলে, সে এসেছে লুৎফা, বেহেস্তের পরী, দেখবে? নিশ্চয়ই দেখব নবাবজাদা, কিন্তু এখন তো পারবো না। পরে দেখলে অপরাধ নেবেন কি? তাকেই এখানে নিয়ে আসি, কি বলো? রাগে আমার সর্বাঙ্গ জ্বলে ওঠে। হতে পারে সিরাজ বাংলার ভবিষ্যৎ নবাব, কিন্তু মানুষের মধ্যে যে সম্মানবোধ রয়েছে, সে সম্মানও কি দেবার প্রয়োজন বোধ করেন না এরা? ক্ষমতা কি মানুষকে এতটাই উন্মত্ত করে? ধীরে ধীরে বলি, তাকে কেন আনবেন নবাবজাদা? আর কেনই বা আসবে সে? তার কি কোনো সম্মান নেই? এতে সে হয়তো অপমানিত বোধ করবে। কিছুই মনে করবে না, আমি নিয়ে আসি বলে সিরাজ চলে যেতে চায়। না না, আনবেন না, আমিই যাচ্ছি। তুমি তো উঠতেই পারছো না, কি করে যাবে? আমি বেশ উঠতে পারছি, চলুন আপনি। সিরাজের পেছনে গিয়ে হাজির হই বড় ঘরটার মধ্যে। গা এলিয়ে অর্ধশায়িত অবস্থায় বসেছিল বেহেস্তের পরী। তা পরীই বটে, এত কাছ থেকে দেখেও আমার চোখের পলক পড়ে না। আমাকে দেখে সে খিলখিল করে হেসে ওঠে। সে হাসি যেন আর থামতেই চায় না। সিরাজ বলে, অত হাসছ কেন ফৈজি? ফৈজি আমাকে দেখিয়ে আবার হেসে গড়াগড়ি যায়। আমি অসহায়ভাবে সিরাজের দিকে চেয়ে থাকি। ওকে দেখে অত হাসির কি হলো তোমার? সিরাজ প্রশ্ন করে। কে? এতক্ষণে ফৈজি কথা বলে। লুৎফা। সিরাজ আমতা আমতা করে। লুৎফা? বাহ, নামখানা তো বেশ সুন্দর। তা এই দশা কে করল? আপনি বুঝি? বলে আবার সে হেসে ওঠে। আমার কান গরম হয়ে ওঠে। ইচ্ছে হয় ছুটে বার হয়ে যায়, কিন্তু পারি না। শরীর আরও ভারী হয়ে যায়। বুঝলাম আর বেশিক্ষণ দাঁড়াতে পারবো না। সিরাজকে বলি, আমাকে যেতে আদেশ করুন নবাবজাদা। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও। ফৌজি বলে, সে কি এত তাড়াতাড়ি? আলাপই যে হলো না। আর আপনি তো আমার কথার জবাব দিলেন না। আমারই সন্তান রয়েছে লুৎফার গর্ভে, সিরাজ স্পষ্ট করে বলে। ভালো, তাই এখন আর কেন রেখেছেন? কাজ তো মিটেছে, এবার বিদেয় করুন, নাকি ওই সন্তান বাংলার নবাব হবে? আমি চিৎকার করে উঠি, নবাবজাদা, আমাকে একটু ধরবেন? সিরাজ ছুটে এসে আমাকে ধরে, বলে, কি হয়েছে?
আমি বোধহয় পড়ে যাব। দয়া করে এই ঘরের বাইরে একটু দিয়ে আসবেন। সিরাজ আমাকে বাইরে নিয়ে আসে। ফৌজির কথা শুনে সে যে আমাকে থাকতে বলেনি, এজন্য মৃত্যুর আগের কয়েকদিন তার কাছে আমি কৃতজ্ঞ থাকব। এখানেই বসি নবাবজাদা, আপনি যান। সে কি, এখানে বসার জায়গা কই? মেঝেতেই বসব। আপনি যান নবাবজাদা, উনি অপেক্ষা করছেন। তা কি করে হয়? কেউ এসে আগে তোমাকে নিয়ে যাক। না না, এতেই হবে, আপনি কিছু ভাববেন না। সিরাজ আমাকে বসিয়ে দিয়ে দাঁড়িয়ে থাকে। আপনি যান নবাবজাদা। সে চলে যায়। ফৌজির ওজন নাকি মাত্র 22 সের। একজন বাদী এসে খবর দিল ফৌজিকে ওজন করা হয়েছে। সিরাজ নাকি খুব হাসাহাসি করেছে শুনলাম। তা হাসাহাসি সে সবসময়ই করছে। হীরাঝিলের গাছে, ছাদে, ঘরে তাদের হাসির তরঙ্গ সামান্য সময়ের জন্যও থামছে না। ঘরের দরজা বন্ধ করে বসে থাকলে এসব শুনতে পেতাম না, কিন্তু তা তো আর সম্ভব নয়। ওদের দাপাদাপি আর লুকোচুরি খেলার জন্য আমি নির্জনতা খুঁজে পাই না। নির্জনতা আমার খুবই প্রয়োজন, অন্তত ছাদটুকু নিরিবিলি হওয়া দরকার। অথচ নিশ্চিন্ত মনে যে সেখানে যাব তার উপায় নেই। কখন যে ওরা দুজনে ছুটতে ছুটতে এসে পড়ে তার স্থিরতা নেই। বাঁদিতে সরিয়ে দেওয়া যেতে পারে, কিন্তু ওদের তো তাড়িয়ে দেওয়া যায় না, বরং ওরাই এখন আমাকে তাড়িয়ে দিতে পারে। এরই মধ্যে একসময় ছুটে গিয়ে ওপর থেকে লাফিয়ে পড়া যায়, সে চেষ্টাও করেছি, কিন্তু পারিনি। ভয় করে। মনকে শক্ত করার জন্য সময়ের প্রয়োজন, আর সেই জন্যই চাই নির্জনতা। কাল একবার ছুটে গিয়েছিলাম ছাদে, ভেবেছিলাম কোনো রকম চিন্তা না করেই ঝাঁপিয়ে পড়ব, কিন্তু ঠিক সেই মুহূর্তেই গর্ভের শত্রুটা নড়ে চড়ে উঠল। শরাব ছাড়ার পর সিরাজ তার বন্ধুবান্ধবদের বিদায় দিলেও মোহনলাল নিয়মিতই আসতেন। ফৌজি আসার পর থেকে তাকেও আসতে দেখি না আর। ব্যাপারটা একটু বিসদৃশ্য বলে মনে হলো। তার বোন সিরাজের বেগম, এখন তার আসাটা আরও বেশি উচিত, কিন্তু এইভাবে হীরাঝিলের সঙ্গে সমস্ত সম্পর্ক কেন যে তিনি উঠিয়ে দিয়েছেন তা বুঝলাম না। এখন তো বন্ধুত্ব আরও গাঢ় হওয়াটা উচিত। কৌতূহল মেটাবার কোনো পথ নেই। সিরাজকে প্রশ্ন করলে সবই জানা যাবে, কিন্তু তাকে প্রশ্ন করার মতো মনের অবস্থা আমার নয়। তার দেখা পাওয়াও ভার। মোহনলালকে বরাবরই বীর যোদ্ধা বলে জানি। বেগম সাহেবার মুখে তার নাম প্রথম শুনি। বেগম সাহেবা সাধারণত কারোর সুখ্যাতি করেন না। রাজা জানকীরামের মতো লোক সম্বন্ধে নবাব সুখ্যাতি করলেও তার মন্তব্য কোনোদিন শুনিনি। সেই বেগম সাহেবা যখন মোহনলালের সুখ্যাতি করলেন, তখন থেকে তার প্রতি একটা শ্রদ্ধাভাব গড়ে উঠেছিল আমার মনে। হীরাঝিলে সিরাজের বন্ধুবান্ধব অনেকেই আসত। তারা পাল্লা দিয়ে শরাব খেত, ফুর্তি করত, আর হীরাঝিল থেকে বিদায় নেবার সময় তাদের পা টলত। কিন্তু মোহনলালকে কোনোদিনও শরাব স্পর্শ করতে দেখেনি। তিনি যখন এখান থেকে চলে যেতেন, তখন স্বাভাবিক মানুষের মতোই দৃঢ় পদক্ষেপে যেতেন। আর এই সমস্ত দেখে শুনে তার সম্বন্ধে আরও উঁচু ধারণা হয়েছিল আমার মনে। কিন্তু যখন শুনলাম নিজের বোনকে নবাবের বেগম করার জন্য তিনি দিল্লি থেকে নিয়ে আসছেন, তখন আমার এতদিনের শ্রদ্ধায় ফাটল ধরল। আর শুধু ফাটলই নয়, একটা ঘৃণা ভাবও জন্মালো তার প্রতি। বন্ধুত্বের সুযোগ নিয়ে সামান্য একজন নর্তকীকে তিনি হারেমে পাঠালেন, হোক না কেন সে সুন্দরী। তবুও তো একদিন কত লোকের মন জুগিয়েছে, দেহ বিক্রি করেছে। তাই মোহনলাল এখন আমার শত্রু। তবু জানতে হবে তিনি কেন হীরাঝিলে আসেন না। ব্যাপারটা অদ্ভুত। নারী মন আত্মহত্যার জন্য পাগল হয়েও সামান্য একটা কৌতূহল মনের মধ্যে দানা বেঁধে উঠল ধীরে ধীরে। আর যতক্ষণ এই কৌতূহলের নিরাসন না হয় ততক্ষণ যেন শান্তি নেই। অথচ কোনো প্রয়োজনই নেই। মরে গেলে তো সব কিছুর বাইরে চলে যাব, সেই ভেবে নিজেকে কত বোঝালাম, কিন্তু সবই বৃথা।
কৌতূহলের নিবৃত্তি শেষ হলো। সিরাজের মুখেই শুনলাম। তার সঙ্গে সাক্ষাতের জন্য অবশ্য একটু কৌশলও অবলম্বন করতে হলো। স্নানের সময় তার গোসলখানার পাশে গিয়ে দাঁড়ালাম, আর সেইখানেই দেখা হলো। তুমি এইখানে লুৎফা? আমার যেন মনে হলো আপনি কাউকে ডাকছেন। কেউ এলো না দেখে আমি নিজেই এলাম। কোনো দরকার আছে কি নবাবজাদা? না, আমি তো কাউকে ডাকিনি। ও, তবে আমারই ভুল। নিরাশ হয়ে চলে আসতে চাইলাম। শোনো, পেছন থেকে সিরাজ ডাকে। ফিরে এসে তার সামনে দাঁড়াই। তুমি কি বলতে এসেছিলে বলো। আমি? কিছুই না তো। ওই যে বললাম। ও কথা থাক, কেন এসেছিলে? চুপ করে থাকি। ধরা পড়ে গিয়েছি। এতদিনের পরিচয়ের পরেও সিরাজকে আমার জানা উচিত ছিল। তার সঙ্গে আমার প্রথম পরিচয়ের দিনই তো ধরা পড়ে যাই। তবে কেন বোকার মতো একই কৌশল অবলম্বন করলাম? ভয় নেই লুৎফা, বলো কি জানতে চাও। নবাবজাদা, অপরাধ নেবেন না তো? না। ফৈজি বেগম আসার পর থেকে মোহনলালকে হীরাঝিলে দেখি না। তিনি তো আপনার একজন হিতৈষী। আমার কথায় সিরাজ বিচলিত হয়। সে দুবার পায়চারি করে। একবার হীরাঝিলের সীমান্তে গঙ্গায় দৃষ্টি নিক্ষেপ করে, তারপর আমার খুব কাছে এসে আমার মুখের দিকে তাকায়। তার হাবভাবে সংকুচিত হই। বলি, না বুঝে অন্যায় করে ফেলেছি নবাবজাদা, মাফ করুন। অন্যায় করনি। আমি ভাবছি এমন একটা কিছু তুমি লক্ষ্য করেছ যা ধারালো বুদ্ধি ছাড়া নজরে পড়ার কথা নয়। তুমি বুদ্ধিমতী আমি জানি, কিন্তু সেই বুদ্ধি এতটা তীক্ষ্ণ জানতাম না। মোহনলালের জন্য আমারও বড় অশান্তি। কেন নবাবজাদা? ফৈজি এখানে আছে বলে সে আর আসে না। বিস্মিত হয়ে বলি, কিন্তু তিনিই তো তার বোনকে আনিয়েছেন। হ্যাঁ, সেই আনিয়েছে, তবে চাপে পড়ে। তার আনার আদৌ ইচ্ছে ছিল না। সে কি নবাবজাদা? নিজের বোন বেগম হলো, এটা তো তার সৌভাগ্য। তবে কি তিনি ফৈজির ধর্মান্তরের জন্য বিরক্ত? ফৈজি বহুদিন আগেই মুসলমান হয়েছে। তবে মোহনলাল বলেছিল ফৈজি তার বোন হলেও সে নর্তকী। নর্তকীকে আমি বেগম হিসেবে নিই, এটা তার ইচ্ছে নয়। কিন্তু তুমি তো জানো লুৎফা, লোকের মুখে তার রূপের খ্যাতি শুনে শুনে আমি পাগল হয়েছিলাম। তাই মোহনলালের আপত্তি সত্ত্বেও তাকে আমি নিয়ে আসি। এখন তো দেখছো আমি ঠকিনি। ভারতের কোনো হারেমে ফৌজির মতো সুন্দরী নেই। আমি অভিভূত হই। মোহনলালের প্রতি কিছুদিনের জন্য বিরক্ত হয়েছিলাম, তাই ভেবে নিজেকে অপরাধী বলে মনে হয়। এত বড় হিতৈষীকে সিরাজ চিনল না। তবুও মরার আগে একটা সান্ত্বনা পেয়ে গেলাম। বুঝলাম সিরাজের কাছ থেকে শত আঘাত পেলেও তার বিপদের দিনে মোহনলাল দূরে সরে থাকতে পারবে না। বুক দিয়ে রক্ষে করবে সিরাজকে। তাকে ভালোবাসে বলেই মোহনলাল আজ এত দূরে। সিরাজ হেসে বলে, বুঝলে লুৎফা, মোহনলালের রাগ রয়েছে, সে এখানে তাই আর আসে না। না আসুক। ফৌজি থাকলে পৃথিবীতে আর কাউকেই আমি চাই না। তাই বটে। বাংলার ভাবী উত্তরাধিকারীর উপযুক্ত কথাই বটে। দুঃখ হয়, কিন্তু কোনো প্রতিবাদ করতে পারি না। প্রতিবাদ করার মতো মনের জোরও নেই, আর সে অধিকারও নেই। নবাবজাদা, একটা কথা জিজ্ঞাসা করব? কি কথা? মোহনলাল যে রাগ করে হীরাঝিলে আসেন না, এ কথা কি ফৌজিকে বলেছেন? না, সময় পাইনি। তার সঙ্গে এসব কথা বলবার অবসর কই। না বলে থাকলে আর বলবেন না। কেন বলো তো?
এমন কিছু নয়, তবে একটা কথা বলে যাই নবাবজাদা। মোহনলাল আপনার সুখের দিনে দূরে সরে গিয়েছেন বলেই বিপদের দিনে সবচেয়ে আগে এগিয়ে আসবেন। কথাটা বলেই তাড়াতাড়ি চলে যাই। ছুটতে পারি না, তবু যতটা সম্ভব ছুটি, সিরাজের দৃষ্টির বাইরে। তাহলে আজকের মতো এখানেই শেষ করি। খুব তাড়াতাড়ি আসছি আগামী পর্বটি নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। আর হ্যাঁ, ভালো লাগলে গল্পটিতে কমেন্ট করুন আর সঙ্গে থাকুন। নমস্কার।